আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটি দেখছো, আই হোপ তোমরা নিজ নিজ অবস্থান থেকে অনেক অনেক বেশি ভালো আছো এবং সুরক্ষিত আছো। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নিড স্কুলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে নবম শ্রেণীর সাধারণ গণিতের ফার্স্ট অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে চাই। তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের এই অ্যাসাইনমেন্টে 4টা শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে এবং 3টা ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল কোশ্চেন দেওয়া হয়েছে। এই 4টা শর্ট কোশ্চেন এবং 3টা ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল কোশ্চেন আলোচনা করতে অনেকটা সময়ের প্রয়োজন, যার কারণে আমি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনার পর্বে। তবে যাওয়ার আগে একটা কথা বলি যে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট যারা এখনও শেষ করতে পারোনি, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফিজিক্সের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারো। সো লেটস গো স্টার্ট। তাহলে দেখো যে ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের যে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নে বলা হয়েছে যে 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক ইকুয়াল কত, অর্থাৎ এইটা সমান কত হবে। তোমরা একেবারে জানো যে বাস্তব সংখ্যা তোমাদের সাধারণ গণিতের একেবারে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এখানে 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক। এখন এই পৌনঃপুনিকের নিয়ম হচ্ছে যে 6-এর উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ টোটাল সংখ্যাটা যদি আমরা লিখি তাহলে 6 এবং পৌনঃপুনিক নাই 0-র উপরে, তাহলে 0 কি মাইনাস। সিমিলার কেস, এখন এইখান থেকে দেখো যে 6 বাই কত আসছে 9, 9-এর ভিতরে 0 বাদ দিলে 9 এবং নিচে আসছে কত 9। প্রতিটা পৌনঃপুনিকের জন্য 9 আসে, এটা একটু মনে রাখো যে প্রত্যেকটা পৌনঃপুনিকের জন্য কত আসবে 9 আসবে। ধরো 3.625 ঠিক এইরকম আছে, তাহলে কি হবে? তাহলে এইটার যদি আমি ব্যাখ্যা দিই তাহলে হবে হচ্ছে 3625 মাইনাস 36/9 এবং হচ্ছে এই একটা সংখ্যার জন্য 0। তাহলে দেখো যে প্রতিটা পৌনঃপুনিকের জন্য 9 এবং এই যে দশমিকের পরে পৌনঃপুনিক অর্থাৎ অনাবৃত সংখ্যা কয়টা? একটা। প্রতিটা আবৃত সংখ্যার জন্য একটা করে 9 এবং অনাবৃত সংখ্যার জন্য একটা করে হচ্ছে 0। এখানে যেহেতু 6 অনাবৃত সংখ্যা, এর জন্য একটা 0 এবং এই যে 25 এটা হচ্ছে আবৃত সংখ্যা, এর জন্য 2টা 9 আসছে। দেখো টোটাল সংখ্যাটা লেখার পরে এইখানে হচ্ছে কি অনাবৃত সংখ্যা হিসাবে দেখো 36 বাদ দেওয়া লাগছে। ঠিক এইভাবে হচ্ছে এই অংশটা সমাধান করা হয়েছে। তাহলে এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে 3/2 আসে এবং 3/2 এর পরিবর্তে 0.666 এই অংশটা লেখা হয়েছে। এখন কেন লেখা হয়েছে? এখানে দেখো যে 0.66 এবং 0.6 পৌনঃপুনিক। তোমরা জানো যে একই সংখ্যার যদি পুনরাবৃত্তি ঘটে, যদি একই সংখ্যা বারবার রিপিট করে, তাহলে সেই সংখ্যার উপরে কি করতে হয়? পৌনঃপুনিক দিতে হয়। এখন 0.66 কিভাবে আসলো? অলরেডি ব্যাখ্যা হিসাবে আমি পাশে দিয়ে রেখেছি। তোমরা প্রত্যেকটা এই যে গাণিতিক যে সমস্যার সমাধানগুলো করছি, ভালো মার্কস পেতে হলে অবশ্যই এই ব্যাখ্যাগুলো পাশে দিয়ে রাখবা, এতে করে তোমার ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ওকে, তাহলে দেখো যে এখানে হচ্ছে 2কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এই যে 0.666 এইটা কিভাবে আসছে? তাহলে দেখো যে এই 3 দিয়ে যদি 2কে ভাগ করা যায় তাহলে কি হয়? 3কে 2 দিয়ে ভাগ, মানে 3 দিয়ে 2কে ভাগ যায় না। এর কারণে আমরা কি করবো? একটি দশমিক নিলাম। দশমিক নিলে এখানে কি হবে? একটি 0 চলে আসবে, দশমিকের জন্য 0। ওকে, আচ্ছা এখন 3 কত আসছে 18, 18-র ভেতরে যদি বাদ দেওয়া যায় তাহলে কত আসছে 2 এবং এই দশমিকের জন্য আরেকটি 0 চলে আসবে। এবার এই আবার যদি 3 কত আসছে 18, বাদ দিলে আবার কত আসছে 2, আর একটি 0 নেওয়া যায়, আবার 3 6 18। অর্থাৎ এইভাবে তুমি যদি এই সম্পূর্ণ ভাগটা যদি করতে থাকো, এইটা কখনোই শেষ হবে না বা কোনোদিন থামার সম্ভাবনা নেই, অর্থাৎ চলতেই থাকবে। তাহলে আমরা 3 থেকে 4 বার ভাগ করে দেখালাম যে বারবার কি আসছে 6, এই সংখ্যাটার পুনরাবৃত্তি ঘটছে। সো এই যে 0.666 এই সংখ্যার যে পুনরাবৃত্তি ঘটছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করতে পারি? 0.6 পৌনঃপুনিক লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি ইচ্ছা করলে এই জায়গাটায় উত্তর লিখে দেওয়া যেত, কারণ এখানে অ্যান্সার লিখলে হবে, এই জায়গাটা অ্যান্সার লিখলে হবে, যার যেখানে ভালো লাগে সেই সেখানে লিখতে পারো। তবে আমি মনে করি যে এই পর্যন্ত লিখলে সবচেয়ে বেটার হয়।
এবং এই পাশে ব্যাখ্যাটা দিয়ে দিবা। এবং খ কোশ্চেন যেটা করা হয়েছে দেখো যে 32 এর পূর্ণ হচ্ছে 21 বাই কত হচ্ছে 37, এইটার পূর্ণটা যদি আমরা ভাঙি, পূর্ণ ভাঙা তোমরা সকলে জানো যে এই 37 এর সাথে 32 গুণ করতে হবে এবং লব হিসাবে যেটা থাকে সেটা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এই যে 23 32 এবং হচ্ছে কি 37 গুণ হয়েছে এবং এর সাথে হচ্ছে 21 যোগ, নিচে হচ্ছে 37। ওকে, এখন এইটা যদি দুইটা গুণ করে যদি এর সাথে 21 গুণ যোগ করা হয় তাহলে কত আসছে 1205 এবং হচ্ছে 37। এইটাকে যদি এখন ভাগ করা যায় তাহলে দেখো 32.567 ডট ডট, মানে এই সংখ্যাটার পুনরাবৃত্তি ঘটছে এবং সেম কেস এখানে যেভাবে হচ্ছে ঠিক এইভাবেই হচ্ছে। এই অংশটাকে কি ভাগ করে দেখাই দেওয়া, তাহলে এখানে বুঝতে পারছো যে এখানে দেখো 567 এই সংখ্যাটার বারবার কি ঘটছে, পুনরাবৃত্তি ঘটছে। সো এখানে 567 এর উপরে কি আবৃত সংখ্যা দিতে হবে। একটা বিষয় মনে রাখো যে যদি কখনো এখানে আছে 3টায় আবৃত সংখ্যা, এই যে মাঝের যে সংখ্যাগুলো এইগুলোতে আবৃত সংখ্যা অর্থাৎ পৌনঃপুনিক দেওয়ার প্রয়োজন হয় না। যদি 3, 2, 5, 6, 7 এখন যদি এই 5টা সংখ্যায় যদি আবৃত সংখ্যা হয় তাহলে শুধুমাত্র ফার্স্টে এবং হচ্ছে লাস্টে পৌনঃপুনিক দিলে এই বাকিগুলো আবৃত সংখ্যা এমনিতেই বোঝায়। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ক অংশের সমাধান, এইটা হচ্ছে খ অংশের সমাধান। তোমরা অবশ্যই এই ব্যাখ্যাগুলো পাশে দেবা, তাহলে ভালো একটা মার্কস পাওয়া যায়। এখন গ কোশ্চেনে যেটা বলা হয়েছে, গ কোশ্চেনে বলা হচ্ছে যে n ইকুয়াল টু 2p মাইনাস 3, যেখানে p বিলংস টু n কে অর্থাৎ n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অর্থাৎ এখানে দেখো যে n ইকুয়াল টু 2p মাইনাস 3, যেখানে p বিলংস টু n, তোমরা জানো যে n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখন এই n এর যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে n ইকুয়াল হচ্ছে 1, 2, 3, 4, 5 ডট ডট। আচ্ছা, এইভাবে চলতে থাকবে। এখন n এর এই সংখ্যাগুলো যদি p অর্থাৎ p এর এই জায়গাটায় যদি এই সংখ্যাগুলো যদি p এর এই জায়গাটায় বসানো হয় এবং বসানোর পরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটাকে যদি বর্গ করে 4 দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত হবে, এইটা হচ্ছে মেইন প্রশ্ন। এখন দেখো যে একটু বোঝার জন্য যদি আমরা বলি যে এখানে কত আসছে 2p মাইনাস 3। আচ্ছা, এখন ধরে নিলাম স্বাভাবিক সংখ্যা আমরা এখানে 3 বসালাম, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 3। আচ্ছা, ওকে, এখন তাহলে কত আসছে 3 দুগুণে 6 এবং হচ্ছে মাইনাস 3। আচ্ছা, যদি বাদ দেওয়া যায় তাহলে কত আসছে 3 আসছে। এখন দেখো যে এই n কে বর্গ করতে হবে, বর্গ করে হচ্ছে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেই হিসাবে যদি আমরা এখন 3 কে যদি বর্গ করি, 3 কে যদি বর্গ করা হয় তাহলে কত হবে 9 হচ্ছে। এখন এই 9 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে 4 দুগুণে কত আসছে 8, অর্থাৎ ভাগশেষ কত আসছে 1। তাহলে এই জায়গাটার অর্থ মানে এখানে যেটা বোঝাচ্ছে যে 2p মাইনাস 3 এই p এর কাছে অর্থাৎ p বিলংস টু n স্বাভাবিক সংখ্যাগুলো p এর যে কোনো সংখ্যা যদি তুমি p এর কাছে বসানোর পরে এই 2 এর সাথে গুণ করে 3 এর ভিতরে বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি বর্গ করা হয় এবং সেই বর্গটাকে 4 দ্বারা ভাগ করলে কত হবে সেটা হচ্ছে মেইন কোশ্চেন। এখন দেখো যে এই জায়গাটায় আমরা কি করলাম, একটা উদাহরণ দিলাম যে p এর কাছে যদি 3 বসানো যায় তাহলে কি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত 3, এবং এই 3 কে যদি বর্গ করা যায় তাহলে 9 আসছে। এবার 9 কে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে প্রতি ক্ষেত্রে কত আসছে ভাগশেষ 1 থাকে। এখন এই বিষয়টা হচ্ছে এইভাবে করতে হবে গ অংশের সমাধানটা। তাহলে n ইকুয়াল টু 2p মাইনাস 3। আচ্ছা, n স্কোয়ার অর্থাৎ এইটাকে এখন কি করতে হবে বর্গ করতে হবে, তাহলে 2p মাইনাস 3 স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন এইটাকে যদি আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র করি, তোমরা সকলেই জানো যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম, তাহলে এখানে আসছে 4p স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12 অর্থাৎ 12p প্লাস এখানে কত আসছে 9 আসছে। এই জায়গাটায় যদি আমরা 4p কমন নিই তাহলে p মাইনাস 3 প্লাস হচ্ছে 9।
দেখো যে এই সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য এক্স এর যে কোনো মানের জন্য। এক্স এর যে কোনো মানের জন্য হচ্ছে আমি লিখলাম কি 4p p-3, এই সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য এক্স এর যে কোনো মানের জন্য। আসলে এটা কতটুকু সত্য একটা উদাহরণ দিয়ে দেখে আসি। 4p p-3, আচ্ছা এখন যদি এই p এর কাছে যদি আমরা এখন হচ্ছে 4 বসাই, 4 ইন্টু হচ্ছে 4 ইন্টু তাহলে 4 - 3, আচ্ছা তাহলে দেখো যাচ্ছে 4 কত আসছে 16, 4 এর ভিতরে হচ্ছে 3 বাদ দিলে আসছে 1, আচ্ছা ওকে তাহলে কত আসছে 16। এখন এই 16কে যদি 4 দ্বারা ভাগ করা যায়, 4 কত আসছে 16, ক্লিয়ার? তাহলে এই অংশটাকে তুমি পি এর কাছে যে সংখ্যায় বসাও না কেন এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি 4p p-3 সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য এক্স এর যে কোনো মানের জন্য। এই লাইনটা ক্লিয়ার? এখন যেহেতু দেখো যে কোনো জোড় সংখ্যার সাথে তুমি যদি পি এর কাছে স্বাভাবিক যে কোনো সংখ্যা বসাও তাহলে সেটা একটা জোড় সংখ্যা হবে। এখন কোনো জোড় সংখ্যার সাথে যদি বেজোড় সংখ্যা যোগ করা হয় তাহলে টোটাল যোগ করলে কি হয় বেজোড় সংখ্যা হয়। আর বেজোড় সংখ্যাকে যদি কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগশেষ 1 অবশিষ্ট থাকে। ওকে, তাহলে দেখো যে এই যে 4p p-3 + 9 এই সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে 1 থাকবে। এর আগে উদাহরণ দিয়ে বোঝালাম। এখন এই জায়গাটা লক্ষ্য করো যে আমি একটা ব্যাখ্যা দিয়েছি যে এই অংশটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে দেখো যে এখানে কত আসছে 4p² - 12p + 9। এখন এখানে যদি আমরা p² নিই তাহলে এই p² দিয়ে যদি 4 কে গুণ করি 4p²। ওকে, আচ্ছা তাহলে থাকছে কি এবার হচ্ছে 12p। এখন এই জায়গাটা কি করতে হবে -3p যদি আমরা নিই তাহলে -3p এবার হচ্ছে 4 এর সাথে গুণ করো তাহলে -12p এবং +2 যদি হচ্ছে এবার কি এখানে 9 থাকছে, এবার এই +2 এর সাথে হচ্ছে 4 যদি হচ্ছে কি গুণ করা হয় তাহলে কত আসছে 8 এবং বিয়োগ করার পর আসছে কত 1। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই 2p - 3 এইটাকে যদি বর্গ করা যায় এবং বর্গ করে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকে 1 থাকে। ওকে, আচ্ছা এবার ঘ অংশে যেটা বলা হয়েছে যে এটা একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এর উপাদান দেওয়া হয়েছে 2 3 4 5 6 7 9 এবং এ সেটের উপাদান দেওয়া আছে 2 4 6, বি সেটের উপাদান দেওয়া আছে হচ্ছে 3 5 7। এখন এইটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি, অর্থাৎ যেটাকে বলা হয় সেট সেট। তোমরা সকলে জানো যে কোনো সেটের উপরে যদি প্রাইম দেওয়া থাকে তাহলে সেই প্রাইম ওঠাতে হলে কী করতে হয় ইউনিভার্সাল সেটের মধ্যে সেই সেটটা হচ্ছে বিয়োগ করতে হয়। তাহলে এ সেটের উপরে প্রাইম আছে তাহলে আমরা সার্বিক সেটের মধ্যে এ সেট মাইনাস করব এবং ইন্টারসেকশন বি এখানে থাকলো। ওকে, আচ্ছা এখন সার্বিক সেটের উপাদান 2 3 4 5 6 7 9 মাইনাস এ সেটের হচ্ছে উপাদান 2 4 6, ক্লিয়ার? আচ্ছা এখন যেহেতু এই দুইটা বিষয় আমি এইটা দুইভাবে সমাধান করা যায়। তুমি যদি মনে করো যে আগে এ প্রাইম এর অংশটা বের করে নিব এবং পরবর্তীতে হচ্ছে বি সেটের সাথে ইন্টারসেকশন বা সেট সেট করতে পারো, অনায়াসে অঙ্ক হবে। কিন্তু এটা যদি মনে করো যে আমি একবারে করব তাও হবে। এখন এইটাকে আমরা কি করব থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার ইন্টারসেকশন, এবার বি সেটের উপাদান 3 5 7। আচ্ছা এখন যদি মাইনাস করা হয় তাহলে 2 4 6 এই সেটের ভেতর থেকে ইন্টারসেকশনের এই ইউনিভার্সাল সেটের এর ভেতর থেকে বা সার্বিক সেটের ভেতর থেকে 2 4 6 2 4 6 বাদ যাবে, তাহলে থাকছে কি 3 5 7 9 3 5 7 9 এবং এই যে ইন্টারসেকশন বা সেট সেট এখানে থাকছে কি 3 5 7। ওকে, আচ্ছা তাহলে ইন্টারসেকশন বা সেট সেটের কাজ কি যে উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে বা যে সেটের উপাদানের মিল থাকে সেগুলোকে নিতে হয়। তাহলে দেখো যে এই সেটের ভিতরে 3 5 7, এই সেটের ভিতরে কি আছে 3 5 7 আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি এই 3 5 7 নিতে পারি। এইটা হচ্ছে ইন্টারসেকশন সেটের হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমাদের কাছ থেকে এইটা জানতে চাওয়া হয়েছে।
সো এইটা হচ্ছে ঘ অংশের হচ্ছে উত্তর। এই মোটামুটি হলো 4টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। এবার চলো আমাদের যে ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে সেগুলোর অ্যান্সার নিয়ে একটু আলোচনা করি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 1 নম্বর সৃজনশীল সেট। 1 নম্বরের সৃজনশীল সেটের ক নম্বরে যেটা জানতে চাওয়া হয়েছে যে x belongs to n such that x square greater than 3 এবং x cube less than or equal to 30, এইটাকে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অলরেডি যেটা আমি বোর্ডে লিখে রেখেছি যে x belongs to n such that x square greater than 33 এবং x cube less than or equal to 30। তোমরা জানো যে সেটকে সাধারণত 2টা পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে রোস্টার মেথড যেটাকে তালিকা পদ্ধতি বলা হয় এবং আরেকটি হচ্ছে রুলস মেথড যেটাকে সেট গঠন পদ্ধতি বলা হয়। এখানে দেখো যে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতি থেকে এখন এই সেটটিকে হচ্ছে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অলরেডি আমি করে রেখেছি যে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট, কারণ এখানে দেখো যে x belongs to n, অর্থাৎ স্বাভাবিক সেটের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে x এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই স্বাভাবিক সেটের সংখ্যাগুলো যদি x এর কাছে বসানো হয় এবং স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করতে হবে এবং কোন বর্গগুলো যা যেটা আছে 3 থেকে বড় হবে, স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি বর্গ করা হয় তাহলে 3 থেকে বড় হবে। তাহলে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 3 অপেক্ষা বড় সেই সংখ্যাগুলো 2, 3, 4, 5, 6, 7 ডট ডট, অর্থাৎ এর পরবর্তী যত সংখ্যা আছে 2 থেকে শুরু করে এরপরে যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলোকে যদি বর্গ করা হয় তাহলে সেটা হচ্ছে 3 থেকে বড় হবে। এবং আরেকটি শর্ত যেটা দেওয়া আছে যে x কিউব লেস দ্যান অর ইকুয়াল টু 30। এখন এইটার অর্থ হচ্ছে যে এই সংখ্যাগুলোকে ঘন করতে হবে, ঘন করার পরে সেটা 30 এর সমান বা 30 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 30 অপেক্ষা ছোট বা এর সমান সেই সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3। এরপরে যদি 4 নেওয়া হয়, 4কে ঘন করলে কত 64, যা 30 এর চেয়ে কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে। অতএব 3 পর্যন্তই হচ্ছে এটা সীমাবদ্ধ থাকবে। এখন এই 2টা অংশের ভেতরে দেখো যে এখানে 2, 3 এবং এখানেও 2, 3, তাহলে দেখা যাচ্ছে যে x ইকুয়াল টু 2, 3 হলে এই শর্ত 2টা কি হয় পূর্ণ হয়। এখানে যদি তোমরা 2 এখানে 2 বসালে দেখবা 2টা শর্তই ঠিক থাকছে। এখানে যদি 3 এবং এই x এর কাছে 3 বসালে 2টা শর্ত ঠিক থাকে এবং অন্য আর কোনো সংখ্যা বসালে এই শর্তটা ঠিক থাকে না। সো এইটার হচ্ছে সেটটা যদি আমরা এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আসি তাহলে অ্যান্সার হবে 2, 3। ওকে, আচ্ছা এবার খ অংশে আসি যে এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। তাহলে এফ অফ 2 মাইনাস, তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কী করতে হবে -2 বসাইতে হবে। তাহলে এখানে এক্স আছে -2 কিউব প্লাস কে -2 স্কোয়ার মাইনাস 4 -2 -12। আচ্ছা -2 এর পরে কিউব তাহলে কি -8, -2 এর পরে স্কোয়ার 4, এই 4 যদি কে এর সাথে গুণ হয় তাহলে কি 4k এবং মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ +8 -12, তাহলে +8 -8 কি ক্যান্সেল। অতএব 4k মাইনাস হচ্ছে 12। যেহেতু এখানে দেওয়াই আছে যে ফাংশন অফ -2 ইকুয়াল হচ্ছে 0, তাহলে এই যে f অফ 2 এর মান হচ্ছে 4k -12, এটা বসালাম ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা k এর মান কত পাইলাম 3 পাইলাম। এখন প্রশ্নতে যেটা বলা হচ্ছে যে √k একটি অমূলদ সংখ্যা সেটা প্রমাণ করো, কারণ এখানে k এর যে ভ্যালু সেটা হচ্ছে কত 3। তাহলে k যদি আমরা √, করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি √3। তোমরা সকলেই জানো যে √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এইটা হচ্ছে এখন প্রমাণ করতে হবে, যেটা তোমরা সকলে করেছো। ধরি হচ্ছে √3 একটি হচ্ছে মূলদ সংখ্যা। আমরা সকলে জানি √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আমরা ধরে নিলাম যে √3, এটা হচ্ছে প্রমাণের স্বার্থে যে √3 একটি হচ্ছে মূলদ সংখ্যা। অতএব √3 ইকুয়াল হচ্ছে কি p/q। তোমরা সকলে জানো যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে যেহেতু √3 আমরা মূলদ সংখ্যা ধরে নিয়েছি, অতএব আমরা √3/p/q লিখতে পারি। এখানে p হচ্ছে পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সহমৌলিক সংখ্যা কাকে বলে তোমরা জানো যে সকল সংখ্যাদের সাধারণ গুণনীয়ক 1, যেমন হচ্ছে 5 এবং 6, এই দুইটা সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। কেন? কারণ এইটাকে যদি আমরা 5কে যদি হচ্ছে এর গুণনীয়ক নির্ণয় করি তাহলে 5 × 1 × 5 এবং 6 যদি আমরা নির্ণয় করি 1 × 6
2 ইন্টু হচ্ছে 3। তাহলে দেখো যে এই যে এর মধ্যে এদের ভিতরে সাধারণ গুণনীয়ক কত আসছে 1 আসছে। তাহলে এইটা এই দুইটা অর্থাৎ 5 এবং 6 আছে পরস্পর সহমৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে পি কিউ সহমৌলিক সংখ্যা, যা অবশ্যই 1 থেকে বড় হতে হবে। আচ্ছা, এখন এই √3 এবং পি বাই কিউকে যদি আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে রুটের উপরে বর্গ, তাহলে শুধু 3 এবং এই স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন উভয় পক্ষকে আমরা কি করলাম, কিউ দ্বারা হচ্ছে গুণ করলাম, তাহলে 3 কিউ পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ 3 কিউ। এখন এই কিউ স্কোয়ার কিউ কাটলে নিচে শুধু কি থাকে, শুধু কিউ থাকে। এখানে দেখো যে স্পষ্টত হচ্ছে 3 কিউ একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ কিউ এর পরিবর্তে তুমি যে সংখ্যায় বসাও 3 4 5 6 হোয়াট এভার যে সংখ্যা বসাও, এই 3 কিউ কি হবে, একটা পূর্ণ সংখ্যা হবে। যেমন এখানে 3 কিউ, এখন কিউ এর পরিবর্তে যদি আমরা 3 কিউ এর পরিবর্তে যদি 5 বসাই, তাহলে কত আসছে 3 ইন্টু 5 15। দেখো একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে পি স্কোয়ার বাই কিউ, এখানে 3 কিউ স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে পি কিউ পরস্পর কি সংখ্যা, সহমৌলিক সংখ্যা। যেমন দেখো আমি যে উদাহরণটা দিয়েছিলাম 5 বাই যদি 6 হয়, আচ্ছা তাহলে 5 এর বর্গ, এখানে যেহেতু পি স্কোয়ার আছে, কারণ 5 6 কি পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এইটাকে যদি আমরা বর্গ করি, তাহলে 25 বাই হচ্ছে 6। এখন এইটাকে যদি আমরা ভাগ করি, অফকোর্স এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা আসবে, অর্থাৎ পয়েন্ট আসবে। তাহলে এইটা এইখান থেকে পূর্ণ সংখ্যা পাওয়াটা সম্ভব না। তাহলে কি এইটা যেহেতু পূর্ণ সংখ্যা, এইটা কোনোভাবে পূর্ণ সংখ্যা আসার চান্স নেই। সো এই দুইটা কি হতে পারে না, সমান হতে পারে না। সুতরাং 3 কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই হচ্ছে কিউ। অতএব এই 3 কিউ নট ইকুয়াল পি বাই কিউ, অর্থাৎ এই 3 কিউ পি বাই কিউ আকারে লেখা পসিবল না। আর আমরা জানি যে মূলদ সংখ্যাকে সাধারণত পি বাই কিউ আকারে লেখা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে কি করা যায় না, পি বাই কিউ আকারে লেখা যায় না। সো √3 বা আছে কে √, এটা হচ্ছে একটি কি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এখান থেকে হচ্ছে এই অংশটার পরে জাস্ট এই অংশটুকু তোমরা হচ্ছে এর নিচে দিয়ে দিবা। ঠিক আছে, আমি যেহেতু জায়গার স্বল্পতার কারণে পাশে লিখছি, এই অংশটুকু হচ্ছে এখান থেকে এর নিচে দেওয়া। ওকে, আচ্ছা এবার হচ্ছে গ অংশ। দেখো যে এই প্রশ্নের যে গ অংশটা দেওয়া হয়েছে, যে ফাংশন অফ এ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এ পাওয়ার 3 প্লাস এ পাওয়ার 6 বাই এ কিউব। এখন ফাংশন অফ এ স্কোয়ার, অর্থাৎ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে যদি এ বসাই, তাহলে 1 থাকলো, এখানে কি এ কিউব, এ স্কোয়ার কিউব, এ স্কোয়ার পাওয়ার কত আসছে 6, এ স্কোয়ার পাওয়ার 3। আচ্ছা, এখন 1 থাকলো প্লাস থাকলো, তোমরা সকলে জানো যে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। তাহলে এ স্কোয়ার, এই স্কোয়ার যদি কিউবের সাথে গুণ হয় তাহলে এ পাওয়ার 6, এবং এ স্কোয়ার যদি 6 এর সাথে গুণ হয় তাহলে এ পাওয়ার কত 12। আচ্ছা, এবং নিচে হচ্ছে 2 3 সাথে গুণ হলে 6, এ পাওয়ার হচ্ছে 6। তাহলে ফাংশন অফ এ স্কোয়ার এর যে ভ্যালু সেটা আমরা এটা পাইলাম। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে দিয়ে আছে ফাংশন অফ, এটা যেহেতু দেওয়া আছে আমরা উঠাইলাম। এখন ফাংশন অফ পাওয়ার -2, এ পাওয়ার -2, অর্থাৎ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা কি বসালাম, এ পাওয়ার -2 বসালাম। আচ্ছা, 1 থাকলো প্লাস থাকলো, এখানে দেখো যে তোমরা জানো যে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে এ পাওয়ার -6 প্লাস এ পাওয়ার -12, এ পাওয়ার -6। আচ্ছা, এখন তোমরা যখন সূচকের অঙ্ক করছিলা তখন তোমাদের একটা সূত্র কোর্স জানা আছে, এ পাওয়ার -n। তাহলে এটা থেকে আমরা কি লিখছিলাম, এ 1 বাই এ পাওয়ার n। এটা সূচকের অঙ্ক যখন তোমরা করছিলে সেই অঙ্কতে এই সূত্রটা তোমরা সকলে জানো। আচ্ছা, তাহলে ঠিক এই ক্ষেত্রে কি হবে, তাহলে 1 থাকলো 1 বাই এ পাওয়ার 6, 1 বাই এ পাওয়ার 12, 1 বাই এ পাওয়ার 6। এখন এইটার আছে লসাগু কত আসে, এ পাওয়ার 12। তাহলে এ পাওয়ার 12 প্লাস এ পাওয়ার 6 প্লাস 1 বাই এ পাওয়ার 6। এখন এইটা যেহেতু ভাগ অবস্থায় আছে, গুণ থাকলে কি হবে, উল্টাই যাবে। তাহলে এটাই উল্টা দিয়ে কাটাকাটি করলে কত আসছে, 1 প্লাস এ পাওয়ার 6 প্লাস এ পাওয়ার 12 বাই হচ্ছে এ পাওয়ার 6। তাহলে দেখো ফাংশন অফ এ স্কোয়ার, এইটার ভ্যালু এইটা, এবং ফাংশন অফ এ পাওয়ার -2 এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এই দুইটার ভ্যালু কি হচ্ছে একই রকম। সো এই দুইটা আমরা কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি। প্রুফস।
ওকে, দ্বিতীয় সৃজনশীল সেটের এইটা হচ্ছে ক অংশের অ্যান্সার, এইটা হচ্ছে খ অংশের অ্যান্সার এবং এইটুকু হচ্ছে গ অংশের অ্যান্সার। এখন এই অ্যান্সারগুলো কিভাবে হলো এই চিত্রের মাধ্যম দিয়ে একটু ভালোভাবে বোঝার দরকার বা এই বিষয়টা একটু এক্সপ্লেন করা দরকার। যেমন দেখো যে এখান থেকে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য ক অংশে বলা হয়েছে, এই যে এই চিত্রটা হচ্ছে উদ্দীপক এবং এই উদ্দীপক থেকে প্রথমে জানতে চাওয়া হয়েছে বিসি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এখন বিসি এর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি এই বি বিন্দু থেকে যদি এ বি বাহুর উপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এ বি বাহুর উপরে যদি এ বি বাহুর উপরে আমরা কি করলাম, সিএইচ একটা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, এই লম্ব অঙ্কনের ফলে কি তৈরি হলো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। ক্লিয়ার? দেখো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখন যদি এই সমকোণী ত্রিভুজের এই বাহু এবং এই বাহু নির্ণয় করতে পারি, কারণ তোমরা পিথাগোরাসের সূত্র অনুসারে সবাই জানো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে লম্ব এবং ভূমি, কারণ এই সমকোণী ত্রিভুজের বিসি বাহুটা হচ্ছে কি অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে কি বলা হয় বা বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। তাহলে বিসি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এখন মেইন একটা টার্গেট হচ্ছে যে সিএইচ এবং বিএইচ এর মান নির্ণয় করা। আচ্ছা, এখন এই জায়গাটাই দেখো যে আমরা লম্ব অঙ্কন করার ফলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। আচ্ছা, এখন এই বাহুটার দৈর্ঘ্য সি অর্থাৎ ডিই, এই বাহুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমরা যদি এখন এই ডি বিন্দু থেকে এজি বাহুর উপরে, দেখো যে এজি বাহুর উপরে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই ক্ষেত্রে আমরা এই জায়গাটা একটা কি করলাম, লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, এইটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এইটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এই দুইটা লম্ব অঙ্কন করার ফলে এই চিত্রের প্রেক্ষাপটটা একটু পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো এবং এখানে লম্ব অঙ্কন করার ফলে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হলো। আচ্ছা, এখন দেখো যে সি ও ডি বিন্দুতে অলরেডি আমি সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম এ বি বাহুর উপরে এবং ডি বিন্দু থেকে এ জি বাহুর উপরে ডি আর একটা লম্ব অঙ্কন করেছি। ঠিক সেই ভাষাটা আমি এখানে লিখলাম যে সি ও ডি বিন্দু থেকে এ বি ও এ জি বাহুর উপর যথাক্রমে সি এইচ এবং ডি আর লম্ব আঁকি। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা সকলে জানো যে যেহেতু এইখানে এ এইচ সি আর এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান, তাহলে এই জায়গাটা সিএইচ এবং এ আর পরস্পর সমান। যদি কোনোভাবে এ আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে সেইটাই হবে সিএইচ বাহুর মান। তাহলে দেখো যে সিএইচ ইকুয়াল কি এ আর, কারণ এই দুইটা বাহু পরস্পর সমান। এখন আমরা যদি এ আর এইটুকের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই তাহলে সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য এ এইচ এর মান কত দেওয়া আছে, এইচ মাইনাস জি আর। দেখ, এ আর নির্ণয় করতে হলে আমরা সম্পূর্ণ বাহু এ জি এর ভেতরে যদি জি আর এই বাহুটুকের দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে এই বাহুটুকের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে এ জি মাইনাস জি আর, এ জি বাহুর দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং জি আর এই যে এখান থেকে তোমরা সকলে জানো যে এইটা একটা কি তৈরি হয়েছে বর্গক্ষেত্র আর ডি ই জি, এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। এইটা যদি 5 সেন্টিমিটার, এইটা 5 সেন্টিমিটার হলে এই অংশটাকে দৈর্ঘ্য কত, এই অংশটাকে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো যে জি আর এই অংশটাকের দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, বাদ দিয়ে দিলাম তাহলে কত আসছে 7 সেন্টিমিটার। তাহলে এ আর এই বাহুর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় তাহলে সি এইচ বাহুর দৈর্ঘ্য কত 7 সেন্টিমিটার, কারণ তোমরা সকলেই জানো যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। ওকে, তাহলে এই অংশটাকে দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা লম্বর মানটা পেলাম। এবার এই অংশটুকের মান বের করতে হবে। তাহলে দেখো যে এখানে বিএইচ ইকুয়াল এ বি, অর্থাৎ টোটাল বাহু এ বি এর ভেতরে যদি আমরা এ এইচ বাদ দিয়ে দিলাম, দেখো বিএইচ নির্ণয় করার ক্ষেত্রে এ বি এর ভেতরে এ এইচ এই অংশটুকুর দৈর্ঘ্য বাদ দিতে হবে। আচ্ছা, এখন এ বি থাকলো এই জায়গায়, এবার এ এইচ এইটার পরিবর্তে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এইটার পরিবর্তে যদি আমরা এখন দেখো যে এই বাহুটা দুইটা ভাগে বিভক্ত আছে, একটা হচ্ছে সিডি, এইটার পরিমাণ কত 7 সেন্টিমিটার এবং ডি আর এইটার অংশ হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই সিডি প্লাস ডি আর যদি আমরা যোগ করি তাহলে এই বাহুটার কি হচ্ছে এখান থেকে এ এইচ বাহুর সমান হচ্ছে। এই জন্য এ এইচ
এর পরিবর্তে আমরা কি লিখলাম সি আর, এইচ এর পরিবর্তে আমরা সি আর লিখলাম, এবং সি আর এর পরিবর্তে কি লেখা যায় ডি আর প্লাস আছে সিডি, সিডি প্লাস সরি এখানে প্লাস হবে, আচ্ছা সিডি প্লাস আছে ডিআর, এই যে সিডি প্লাস ডিআর। আচ্ছা এ বি এর টোটাল দৈর্ঘ্য কত আসছে 15 সেন্টিমিটার। আচ্ছা এখন সিডি 7 সেন্টিমিটার এবং ডিআর এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এর ভিতরে ক্যালকুলেশন করে বাদ দিলে কত আসছে 3 সেন্টিমিটার। তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করো, বিএইচ এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার সহজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করা যায়, কারণ পিথাগোরাসের সূত্র তোমরা সকলেই জানো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে সূত্রটা আমরা প্রয়োগ করে সরাসরি আমরা কি করলাম বিসি এর দৈর্ঘ্য 7.616 সেন্টিমিটার, এইটা হচ্ছে বিসি এর বাহুর দৈর্ঘ্য। জাস্ট এটা হচ্ছে ক নম্বরের আনসার। এবার খ নম্বর অংশে যেটা বলা হচ্ছে যে ইএফজি অর্ধবৃত্তের পরিধি, অর্থাৎ এই যে এটা একটা অর্ধবৃত্ত ইএফজি, এটা একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের হচ্ছে পরিধি নির্ণয় করতে হবে। এটা একটা সম্পূর্ণ বৃত্ত দেওয়া আছে, এই অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। এটা একেবারে সহজ, তোমরা সকলে জানো যে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এখন এই 2 পাই আরকে যদি অর্ধেক করা হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে ইএফজি এই অর্ধবৃত্তের যে ব্যাস, কারণ এইটা যদি 5 সেন্টিমিটার হয়, কারণ এটা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, এইটা 5 সেন্টিমিটার হলে এইটার দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, তাহলে দেখো যে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটাই হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস। ইএফজি অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে ইজি ইকুয়াল 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ তোমরা সকলে জানো ব্যাসার্ধের সূত্র কি, ব্যাস বাই 2, তাহলে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2.5 সেন্টিমিটার। এখন ইএফজি এর সম্পূর্ণ অর্থাৎ এই টোটাল বৃত্তের যদি আমাদের আগে কি করতে হবে পরিধি নির্ণয় করতে হবে। টোটাল বৃত্তের পরিধি যদি আমরা নির্ণয় করি ইএফজি সম্পূর্ণ বৃত্তের পরিধি এর সূত্র কি 2 পাই আর, তাহলে 2 পাই আর সূত্র দিয়ে ক্যালকুলেশন করে টোটাল বৃত্তের পরিধি আমরা পেলাম 15.708 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখন অর্ধবৃত্তের ক্ষেত্র পরিধি একেবারে ইজি, এটাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের পরিধি পাওয়া যায়। এইটা হচ্ছে খ অংশের আনসার। এবং গ অংশের আনসার যেটা বলা হচ্ছে যে এই বৃত্তের এইটার হচ্ছে এই যে চিত্রটা দেওয়া আছে এই উদ্দীপক হিসাবে এই টোটাল চিত্রের হচ্ছে পরিসীমা নির্ণয় করতে হবে। তোমরা সকলে জানো যে ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা 4টা বাহুর যোগফল, অর্থাৎ যতটা ভুজ থাকবে মানে যত বাহু থাকবে সমস্ত বাহুর হচ্ছে যোগফলটা হচ্ছে কি পরিসীমা। তাহলে দেখো যে এখানে এ বি সি তারপরে হচ্ছে ডি ই এফ জি এই টোটাল অংশটার যদি আমরা পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা এবং এই যে বক্ররেখা যেটা দেওয়া আছে প্লাস এইটা আবার যোগ হচ্ছে এজি, এই বাহুটা সব অংশগুলো যোগ করলে অ্যাকচুয়ালি এই চিত্রটার হচ্ছে পরিসীমা পাওয়া যাবে। আমি ঠিক সেটাই করছি যে এ বি সি ডি ই এফ জি ক্ষেত্রটির হচ্ছে পরিসীমা। তাহলে এবি বাহু দৈর্ঘ্য প্লাস বিসি বিসি প্লাস তারপরে কি ডিই সরি এখান থেকে আছে সিডি, তাহলে প্রথমে হচ্ছে এবি তারপরে হচ্ছে বিসি তারপরে হচ্ছে সিডি এরপরে হচ্ছে ডিই ডি, এরপরে কি দেখো যে একটা বক্ররেখা আছে, এই যে বক্ররেখা এই বক্ররেখাটার টোটালে আমরা এই বক্ররেখাটা কি করতে হবে যোগ করতে হবে। তাহলে ইএফজি এই যে ইএফজি আগে লিখেছি ইএফজি বক্ররেখাটির দৈর্ঘ্য বের করা আছে, তাহলে ইএফজি বক্ররেখার দৈর্ঘ্য প্লাস এইটার হচ্ছে কি এজি, অর্থাৎ এই এজি এর দৈর্ঘ্য এটা যোগ করতে হবে। এখন টোটাল যোগ করলে যেটা আসলো সেটাই হচ্ছে কি এই চিত্রের হচ্ছে পরিসীমা। তবে এইখানে আমি একটু বিষয় আলোচনা করতে চাই যে এইটাই হচ্ছে দ্বিতীয় সৃজনশীল অংশের অর্থাৎ ক খ গ এর অংশের অ্যান্সার। এখন তৃতীয় যে সৃজনশীল সেটটি আছে এই সেটটিতে একটা প্রশ্ন করা হয়েছে গ নম্বরে যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। এইটা এই প্রশ্নের অ্যান্সারটা একটু ব্যাখ্যামূলক। এইটা বোঝার আগে আমি তোমাদের এই চিত্রটা একটু এক্সপ্লেন করে বলি যে এইটা একটা আছে অনিয়মিত বহুভুজ,
এবং তোমাদের থার্ড যে সৃজনশীল কোশ্চেনটি দেওয়া আছে ওখানে একটা সুষম বহুভুজের চিত্র দেওয়া আছে। এখন সুষম বহুভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সহজ নাকি অনিয়মিত বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সহজ, এই বিষয়টার ভিতরে একটু তুলনা করতে হবে। আর গ নাম্বারে যে কোশ্চেনের অ্যান্সারটি আসবে এইটা হচ্ছে একটু ব্যাখ্যামূলক, আমি একটু বিষয়টা বোঝাই তাহলে তোমাদের পরবর্তীতে একটু বুঝতে সুবিধা হবে। এখন এই চিত্রটার যদি অ্যাকচুয়ালি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, এই যে সমকোণী ত্রিভুজ তৈরি হলো এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যে আয়তক্ষেত্র তৈরি হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে এই অর্ধবৃত্তের যে এখান থেকে দেখো যে EFG এইটার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ভিতরে অর্থাৎ এই যে বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। টোটাল ক্ষেত্রফল নির্ণয় করার পরে যদি যোগ করা হয় তাহলে এই যে অনিয়মিত যে বহুভুজ এইটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। অর্থাৎ অ্যাকচুয়ালি এই জায়গাটায় অনেক ঝামেলা এবং অনেক ধরনের সূত্র প্রয়োগ করে পরবর্তীতে প্লাস মাইনাস করে সাধারণত এই ক্ষেত্রফলগুলো নির্ণয় করা হয়। কিন্তু তোমার হচ্ছে যে সমবাহু ত্রিভুজের অর্থাৎ বহুভুজের ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলা নাই, একটি মাত্র সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে সহজেই যত ভুজই হোক সহজেই কি করা যায়, ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাই হচ্ছে তৃতীয় সৃজনশীল প্রশ্নে। তৃতীয় সৃজনশীল সেটে ঠিক এইরকম ধরনের একটা বহুভুজ দেওয়া আছে। এই বহুভুজের ভেতর থেকে দেখো যে OPQ এই ত্রিভুজটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে ক অংশে চাওয়া হয়েছে। OPQ এই ত্রিভুজটার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট PQRSTUVW এইটা হচ্ছে একটা অষ্টভুজ বা সুষম হচ্ছে বহুভুজ। এখন এই সুষম বহুভুজের ও হচ্ছে কি কেন্দ্র, ধরি OPQ সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহু এই দেখো যে সুষম বাহু এই যে বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই যে বাহুর দৈর্ঘ্যগুলো পরস্পর কি সমান। তাহলে এই বহুভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম AB সমান B সমান কত আসছে 4। তোমরা সকলে জানো যে এই বাহুটা যদি হচ্ছে 4 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটা কত সেন্টিমিটার হবে 4 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা এখন এই কেন্দ্রে উৎপন্ন কোণ কত, এই জায়গাটা লক্ষ্য করো, ত্রিভুজ POQ এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ, তোমরা জানো যে ত্রিভুজের কেন্দ্রে অ্যাকচুয়ালি আছে 360 ডিগ্রি কোণ থাকে বা 4 সমকোণ। তাহলে এই ক্ষেত্রে এই কোণটুকের পরিমাণ কত হবে, অর্থাৎ POQ এই কোণের পরিমাণ হচ্ছে যে 360 ডিগ্রিকে আমরা কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে 8টা সম দ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ 8 দ্বারা ভাগ করলে এই কোণটার পরিমাণ পাওয়া যাবে, অর্থাৎ POQ এই কোণের পরিমাণ পাওয়া যাবে। ওকে আচ্ছা এখন এই জায়গাটা ইকুয়ালটা হচ্ছে থিটা ইকুয়াল টু এটা। এখন ত্রিভুজ ক্ষেত্র OPQ এর ক্ষেত্রফল, এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো তোমাদের সকলেরই জানা আছে যদি কখনো দুইটা বাহু আর একটা কোণ যদি দেওয়া থাকে, দুই বাহু এবং একটা কোণ 16.1 এই অনুশীলনীতে তোমরা পরিমিতির অঙ্ক যখন করেছিলে তখন এই সূত্রটা তোমাদের জানা ছিল যে দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে এই সূত্রের সাহায্যে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, হাফ AB সাইন থিটা। কারণ হাফ থাকলো AB বলতে A প্লাস A সমান B সমান কত 4 সেন্টিমিটার, তাহলে 4 × 4 এবং সাইন থিটা, এই থিটার মান কত আসছে 45 ডিগ্রি। ওকে আচ্ছা এখন এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি 5.657 সেন্টিমিটার স্কয়ার। খ নম্বর অংশে যেটা চাওয়া হয়েছে যে এই যে টোটাল ক্ষেত্রফলটা কত হবে, এই যে সুষম বহুভুজের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখন একটা এখানে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে 8টা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, কয়টা 8টা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল অর্থাৎ POQ এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি এইটা হয় তাহলে ঠিক এইরকম 8টা ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ টোটাল বহুভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 দ্বারা গুণ হবে। এটা একেবারে ইজি একটা বিষয়। এখন গ নাম্বারে যে বিষয়টা দেওয়া হয়েছে একটা গ নাম্বারের এই প্রশ্নটা একটু ব্যাখ্যামূলক। আমি আগেই বলেছি যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় অধিকতর সহজ বলে তুমি মনে করো, এটা একটা স্বাভাবিক বিষয়, এটাই সহজ। কারণ তোমরা দেখছো যে জাস্ট এই সূত্রের সাহায্যে অথবা এই সূত্রের সাহায্যে কিন্তু সহজে কি করা যায়
এই যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এই চিত্রটার রাখার পেছনে একটা কারণ, আমি এইটা মুছে দিই এই কারণেই যে দেখো এই ক্ষেত্রটার যদি অনিয়মিত যে বহুভুজ এইটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে তোমাকে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই যে এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং এখানে যে একটা অর্ধবৃত্ত আছে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপরে তোমাকে টোটাল ক্ষেত্রফলগুলো যোগ করলে তুমি এই অনিয়মিত বহুভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। একটু ক্রিটিক্যাল এবং ঝামেলা আছে, কিন্তু এই যে বহুভুজ, এই সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করাটা একেবারে ইজি। জাস্ট একটা শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের এখানে ক্ষেত্রফল নির্ণয় করে যতটা সাধারণত বহুভুজ থাকবে ঠিক ততটা হচ্ছে যদি আমরা গুণ করে দিই তাহলে সাধারণত সেই ত্রিভুজের কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায়। এখানে দেখো যে সাধারণত কি আসছে, অষ্টভুজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, অর্থাৎ আটটা ভুজ তৈরি করেছে। অর্থাৎ আমরা যদি একটার ভুজ নির্ণয় করে অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করে যদি 8 দ্বারা গুণ করি তাহলে টোটাল এই অংশটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এই জায়গা থেকে তোমরা একটা বিষয় অনুমান করতে পারছো যে বহুভুজের চেয়ে সাধারণত অনিয়মিত বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়টা অনেক জটিল। তাহলে এই গ নাম্বারের অ্যান্সারটা আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আমি তোমাদের সুন্দরভাবে লিখে দেবো, সেখান থেকে তোমরা উঠাই নিবা। তবে এই ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা বিষয় রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলে তোমরা যদি একেবারে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর যদি মনে করো অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, আবার দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।